যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প স্মরণকালের প্রলয়ঙ্কারী বক্তব্য সতর্ক করেছিলেন যে আজ রাতেই পুরো একটা সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে। এরপরই আমরা দেখলাম যে মাত্র 2 ঘন্টা আগে, সেই রাত শেষ হওয়ার 2 ঘন্টা আগে একটা সমঝোতায় পৌঁছায় এবং 7 এপ্রিল সন্ধ্যার মধ্যে ঘোষণা আসে যে যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। প্রথম ডোনাল্ড ট্রাম্প সেটা টুইট করে জানান এবং পরবর্তীতে ইরানের কর্তৃপক্ষ আব্বাস আরাকচি এই যুদ্ধবিরতিকে সাধুবাদ জানান। এর কিছুক্ষণ পর ইসরায়েলও এতে যোগ দেওয়ার কথা জানায়। এই 2 সপ্তাহের শান্তি চুক্তি আলোচনা হওয়ার কথা, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এখন এখানে যে বিষয়টা প্রধানত দেখা দিয়েছে যে 7 তারিখের পরে ইসরায়েল লেবাননে 100-রও বেশি বিমান হামলা করেছে এবং ইসরায়েল বলছে যে লেবাননের চিহ্নিত হিজবুল্লাহর যে স্থায়ী যে আবাসগুলো সেখানে হচ্ছে হামলা করছে ইসরায়েলি বিমানগুলো। আর অন্যদিকে ইরান এবং লেবানন বলছে যে সাধারণ মানুষকে হচ্ছে হত্যাযোগ্য করে তোলার জন্য এই সব হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে লেবাননের সরকারের গুরুত্বপূর্ণ স্পিকার তিনি বলেছেন যে পাকিস্তান যেহেতু এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যে লেবাননকে সংযুক্ত করে, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে লেবাননের এই যুদ্ধের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত। তো তিনি আশা করেছেন যে পাকিস্তান এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবে। এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আসলে লেবানন এই যুদ্ধে কখনোই অন্তর্ভুক্ত ছিল না। আবার ইরান বলছেন যে লেবানন এই যুদ্ধের অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান যখন বলেছেন, পাকিস্তান কিন্তু তখন কথা বলেছে। কিন্তু এখন যেটা জেডি ভ্যান্স বলছে যে ইরানের জন্য এই যুদ্ধবিরতিকে হচ্ছে হাতছাড়া করা তাদের জন্য খুব বড় ধরনের ভুল হবে, এবং যদি তারা লেবাননকে ধরে থাকে এই যুদ্ধবিরতির মধ্যে ছিল তবে তা সম্পূর্ণ ভুল, এবং তারা এই বিষয়টা অস্বীকার করছে। এখন এখানে যেটা বিষয়, বিভিন্ন সংবাদ সংস্থার অ্যানালাইসিস বা বিশ্লেষণে দেখা যাচ্ছে যে অনেকে বলছেন ইরানের জন্য এটা একটা দোটানার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি লেবাননের হিজবুল্লাহ ছাড়া এখন যুদ্ধবিরতি মেনে নেয় তাহলে ইরান তার আঞ্চলিক শক্তি হারাবে এবং আঞ্চলিক যে গেরিলা যোদ্ধাগুলো তারা আর ইরানের উপর আস্থা রাখতে পারবে না। অন্যদিকে হচ্ছে ইরান যদি এই যুদ্ধবিরতি না মেনে নেয় তাহলে ইরানের উপর যে আক্রমণ, উপর্যুপুরি আক্রমণ হচ্ছে তা কিন্তু চলতে থাকছে। তবে আপাতত এই পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে এই 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 অবস্থার কারণে যে আসলে পারস্য উপসাগর সত্যি পারস্য উপসাগর হয়ে উঠেছে। ইরান এখন কার্যত নৌ চলাচল নিয়ন্ত্রণ করছে। আমরা যেটা জানতে পেরেছি যে ইরান স্বাভাবিক তেলের জাহাজ প্রতি ব্যারেল প্রতি $1 শুল্ক আরোপ বা চার্জ আরোপ করেছে, এবং হচ্ছে হামলার পর, লেবাননে ব্যাপক পরিমাণে হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অথচ এই যুদ্ধবিরতি কিন্তু একটা স্থায়ী হওয়ার সম্ভাবনা ছিল। এইটাও সম্ভব ছিল যে যদি আনুষ্ঠানিক চুক্তি না হয় এই যুদ্ধবিরতিটা বারবার বাড়ানো যেতে পারে। তো এক্ষেত্রে দুটো বিষয় আরব দেশগুলোর সামনে এসে দাঁড়িয়েছে। প্রথম বিষয় হচ্ছে আরব দেশগুলো এখন আর একক শক্তির উপর তাদের নিরাপত্তার জন্য নির্ভর করতে পারবে না বা পারছে না। এখন তাদের নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি তাদের নজর দিতে হবে এবং সস্তাভাবে ব্যাপক উৎপাদনযোগ্য অস্ত্রের মজুদ বাড়াতে হবে, যেন হচ্ছে আক্রমণ হলে প্রতি আক্রমণ করা যায়। দ্বিতীয় অগ্রাধিকার বিষয় হচ্ছে যে তাদের যে তেলের সাপ্লাই চেইন বা লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার সেটাকে হচ্ছে বৈচিত্র্যময় করতে হবে। যেমন লোহিত সাগরের দিয়ে নতুন পাইপলাইন তৈরি করে উপসাগরের শিপিং রুটের বিকল্প খুঁজতে হবে। অর্থাৎ পারস্য উপসাগর দিয়ে যদি তেল বিক্রি হয় তাহলে তেল বিক্রি হবে, অন্য কোনো জায়গা দিয়ে তেল বিক্রি না হলে তেল বিক্রি করা যাবে না। এই ধরনের নির্ভরতা হ্রাস করতে হবে। তবে সেক্ষেত্রে কাতার, বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো সৌদি আরবের উপর নির্ভর করতে হবে, কারণ সৌদি আরবের এই হরমুজ প্রণালীর বিকল্প রুটে তেলের পাইপলাইন রয়েছে, যেটাকে বলা হয় লোহিত সাগর। সেই লোহিত সাগর দিয়ে হচ্ছে তেল পরিবহন করা সম্ভব হবে। তবে মূল সমস্যা হচ্ছে যে উপসাগরের যে পারস্য উপসাগরের যে ভৌগোলিক বাস্তবতা তা কিন্তু আসলে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে হচ্ছে ইরানকে, কারণ ইরানের 500 নটিক্যাল মাইলের সব ধরনের যে দেশগুলো রয়েছে, আমরা কাতার বলি, বাহরাইন বলি, আরব আমিরাত বলি বা অন্যান্য কুয়েতের মতো দেশগুলো বলি, সবই হচ্ছে ইরানের 500 নটিক্যাল মাইলের ভিতরে, এবং উপকূল জুড়ে তাদের থাকা বন্দর, কারখানা, তেল শোধনাগার
ডাটা সেন্টার এবং হচ্ছে পানি শোধনাগার সবগুলোই সেখানে অবস্থিত। ফলে আপাতত আরব দেশগুলোর যে অবস্থা, তাদের নিরাপদে চলাচলের স্বার্থে এখন আমেরিকার দ্বারস্থ হওয়ার চেয়ে টোল প্রদান করে বা চার্জ প্রদান করে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ পরিবহন করাই নিরাপদ। আগে তারা এখন যুক্তরাষ্ট্রকে অর্থ দিত, এখন তারা হয়তো ইরানকে অর্থ দিবে। এমনকি এই যে অর্থ, এটা কিন্তু খুবই বেশি, মানে খুব যে বেশি তা না, কারণ প্রতি সুপার ট্যাঙ্কার প্রতি যেখানে হচ্ছে 20 লাখ ব্যারেলের মতো তেল ধারণ করে, সেখানে হয়তো $20 লাখ, অর্থাৎ ব্যারেল প্রতি $1। আর হচ্ছে যেখানে এই তেলের মূল্য যদি আমরা বলি, তেলের মূল্যের তুলনায় এই চার্জ হচ্ছে মাত্র 2 থেকে 3%। আর শেষ পর্যন্ত যেহেতু ক্রেতা বা ভোক্তারাই এই তেলের চার্জ মানে অতিরিক্ত দাম দিবে, তাহলে ভোক্তাদের উপর তার দাম বর্তাবে, এইসব বিক্রেতা দেশের উপর তো নয়। আবার 2 সপ্তাহ পর এখন আজকে যে আলোচনাটা হচ্ছে যে পাকিস্তানে ইরানের এবং যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি তারা গেছেন, তো 2 সপ্তাহ পর যদি আবার যুদ্ধ শুরু হয় এবং তীব্র হয়, তাহলে কিন্তু এটা বিশ্ব অর্থনীতির জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এবং আমার মনে হচ্ছে যে এইটা আসলে তুলনামূলক এর সম্ভাবনা কম, কারণ বর্তমানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে পরাজিত করার মতো অস্ত্র নেই। তবে ইসরায়েল একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ইরানের প্রক্সিগুলোকে যতটা সম্ভব একটা কার্যকর যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য হয়তো সে সেটা চাচ্ছে। এবং ইসরায়েলকে কেন প্রথম যুদ্ধবিরতি আলোচনা রাখা হয় নাই, সে কারণে তার একটা ক্ষোভ রয়েছে, হয়তো সে এ কারণে করতে পারে। তবে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে যে বিকল্প ব্যবস্থাটা আছে, তা খুব মাত্র দুটো বিষয়। একটা হতে পারে যে প্রথমত হচ্ছে ব্যাপকভাবে গোলাবর্ষণ করা এবং কার্পেট বোম্বিং করা ইরানের উপর, যেটা আমরা দেখেছি এই 40 দিন যাবৎ করা হয়েছে, কিন্তু তার ফলাফল পাওয়া যায় নাই। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে স্থল অভিযান, এবং স্থল অভিযানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি, যে একজন সৈন্য উদ্ধার করতে গিয়ে 12টা বিমান বা আকাশযান হারানোর মতো যে ভয়ঙ্কর পরিস্থিতি, তাতেও বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে যুদ্ধে জয়লাভ করার কোনো সক্ষমতা এই দুই দেশের নেই। এবং ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা কার্যকর রয়েছে, তা কিন্তু এখনো দৃশ্যমান। এমন আক্রমণ বিশ্বব্যাপী তেলের বাজারে বড় ধাক্কা দিতে পারে। যদি ইরান এই ধরনের আক্রমণ করে, তাহলে অর্থনৈতিকভাবে বিশ্ব পর্যদস্ত হয়ে যাবে। এখন তাহলে দেখা যায় কি যে এইটা সমঝোতার তুলনায় এই যুদ্ধটা সবার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। যদি হরমুজ প্রণালীতে, তাই আমরা বলতে চাচ্ছি যে উপসংহারে যদি বলি, তাহলে বলবো যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মোটামুটি স্বাভাবিক থাকে এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি মাঝে মাঝে পাল্টা যুদ্ধ হামলা হয়, হয়তো একটা দুটো ট্যাঙ্কার নিয়ে হবে, কিন্তু অধিকাংশ ট্যাঙ্কারই কিন্তু নিরাপদে যাতায়াত করতে পারবে হরমুজ প্রণালী দিয়ে। তাহলে এই ঘটনাটা যদি আমরা দেখি যে সামান্য একটা দুটো জাহাজ হামলা হচ্ছে, তাহলে ইসরায়েল এবং ইরান সংক্রান্ত যে জাহাজগুলো তারা হয়তো হামলার সম্মুখীন হবে, অন্যান্য জাহাজগুলো কিন্তু নিরাপদ থাকবে এবং বিশ্বর যে অস্থিতিশীল যে অর্থনীতি, সেটা একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছবে। এবং আমরা আশা করছি, দেখা যাক পাকিস্তানের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে ইরান এবং আমেরিকা কোন সিদ্ধান্তে পৌঁছায়, সময় আসলে তা বলে দিবে।